শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে আমি সমাজটা শুরু করি, হ্যাঁ? ঠিক আছে। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো শুরু করি এক এক করে। আগের দিন কি হয়েছিল লাস্ট? ধ্বনি পরিবর্তনের রীতিগুলো স্যার। এক মিনিট। আজকে হচ্ছে আমাদের আলোচ্য সমাস। দেখুন, সমাজ সম্পর্কে যতটা করা যায় আজকে করব, বাকি পরের ক্লাসে করব। একদিনে তো সব হবে না, ঠিক আছে? ঠিক অনেকটা আছে বড় স্যার। চ্যাপ্টার। সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ, কিন্তু বাংলা ব্যাকরণে একটু মিউট করে দিন না। সমাসের দুটি ভাগে, মানে দুটি অর্থে ভাগ করা যেতে পারে। সমাসের দুটি অর্থে ভাগ করা যায়। কি কি? এক নম্বর হচ্ছে উৎপত্তিগত অর্থ, আর এটা হচ্ছে আবিধানিক অর্থ। আবিধানিক অর্থ। উৎপত্তিগত অর্থ কি আর আবিধানিক অর্থ কি? উৎপত্তিগত অর্থ হচ্ছে প্রত্যয় জাতীয় অর্থ, প্রত্যয়। সমপূর্বক অস যোগ ঘং, ঘং বা অ, এটা হচ্ছে সমাসের ব্যুৎপত্তি, বা আমরা বলতে পারি প্রকৃতি প্রত্যয়। এর অর্থ হচ্ছে সমান বা এক হওয়া। এক হওয়া বা এক থাকা। যেমন আমি যদি বলি যে রাজ কি বলা যেতে পারে, হর ও গৌরী সিংহাসনে বসিলেন। এই যে হর গৌরী, এটা না লিখে যদি আমরা এক কথায় লিখি, একটা পদে লিখি, তাহলে সেটাই শুনতে ভালো লাগছে এবং সেটি অর্থ সৌন্দর্য, শব্দ সৌন্দর্য বা সুষমা বৃদ্ধি করছে।
যেমন হরগৌরী না বলে আমরা বলতে পারি হরগৌরী, বা গৌরী দুটো বানানই হয়। এখন হস্যিকারটাও চলে, অসুবিধা নেই। তাহলে এই যে হরগৌরী আমি লিখলাম, এখানে এই যে হাইফেনটা দিলাম, এই হাইফেন কথার অর্থ হচ্ছে এক হয়ে যাওয়া, এক হওয়া, একটা পদে পরিণত হওয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সমাসের ব্যুৎপত্তিগত অর্থে সমান বা এক হওয়াকে বোঝানো হয়েছে। তাহলে এখানেও কিন্তু সমান হচ্ছে বা এক হয়ে যাচ্ছে, মানে দুটি আলাদা আলাদা পদ এক পদে পরিণত হচ্ছে, এটা ব্যুৎপত্তিগত অর্থ। এবার আমরা যদি আবিধানিক অর্থের দিকে যাই, আবিধানিক অর্থ মানে আমাদের ডিকশনারিতে যে অর্থটা ব্যবহার করা হয়েছে তার অর্থ হচ্ছে সংক্ষেপ বা মিলন বা সরল করা, মানে সরলীকরণ করা। তিনটেই হতে পারে, একই কথা, সংক্ষেপ বা মিলন বা সরলীকরণ। এবার প্রশ্ন হচ্ছে কাকে সংক্ষেপ করব বা কার সরলীকরণ করব। তো আমরা এরকম যদি লিখি, বিনা পানিতে যার তার আরাধনায় রত, বিনা পানিতে যার তার আরাধনায় রত। এবার এই যে বিনা পানিতে যার তার আরাধনায় রত, এটা শুনতে তো ভালো লাগছে না, এমনি গঠনগত দিক থেকে কোনো ভুল নেই, কিন্তু এটাকে যদি আমরা সংক্ষিপ্ত করি বা এক পদে পরিণত করি বা সরলীকরণ করি, তাহলে কিন্তু সেটা শুনতে আরো বেটার লাগবে এবং আরো সুন্দর হবে। তো আমরা এভাবে লিখতে পারি যে বিনা পানির আরাধনায় রত, এটা বলতে পারি। তাহলে এই যে বিনা পানির, এটা আমরা এক পদে পরিণত করলাম বা সংক্ষেপ করলাম বা মিলন করলাম বা সরলীকরণ করলাম, যাই বলি না কেন করলাম। তাহলে এবার প্রশ্ন আসে যে সমাসের সংজ্ঞা তাহলে কি দেব। তাহলে আমরা বলতে পারি, আহ একটা সংজ্ঞা আমরা বলতে পারি যে দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে বা এক পদীকরণ করাকে আমরা বলতে পারি সমাস। দুই বা ততোধিক পদের এক পদীকরণ করাকে সমাস বলে। এটা তো একটা আউটার দিক থেকে বা এক্সটার্নাল একটা ডেফিনেশন আমরা দিলাম, বাহ্যিক একটা সংজ্ঞা দিলাম। এ বাদেও আমরা এর সাথে কিছু অ্যাটাচ করব, সেটা একটু পরে করছি। আমরা যদি এখন প্রশ্নটা করি যে এই যে ততোধিক পদকে এক পদে পরিণত করা হলোটা কেন, এই এক পদীকরণ বা সরলীকরণের প্রয়োজনীয়তাটা কোথায়, সরলীকরণের প্রয়োজনীয়তাটা কোথায়, তাহলে আমাদের উত্তর চলে আসবে প্রয়োজনীয়তা কোথায়। কি উত্তর আসবে দেখি। 1 নম্বর আমরা বলতে পারি এর সম্পর্কে যে বক্তব্য বা ভাষাকে মধুর করা, আমরা এটা বলতে পারি ভাষাকে মধুর করা বা সুন্দর করা, এটা একটা বলতে পারি। 2 নম্বর আমরা বলতে পারি যে নতুন পদ বা শব্দ গঠন করা, পদ তো পরে হবে বিভক্তি যুক্ত হয়ে, তাহলে আমরা লিখি নতুন পদ গঠন করা। এবং 3 নম্বরে আমরা এটা বলতে পারি যে ভাষার মধ্যে যে অতিরঞ্জকতা রয়েছে, অতিরঞ্জন,
অতিরঞ্জিত করে দেখার যে বিষয়টা, সেটাকে আমরা কমিয়ে ফেলতে পারি। যেমন এখানে আমরা লিখেছিলাম যে বিনা পানিতে যা তার আরাধনায় রক্ষা, অতিরঞ্জিত করা। এই অতিরঞ্জিত করার হাত থেকে রক্ষা করতে পারি ভাষাকে। করার হাত থেকে রক্ষা করা, এর জন্য আমরা এই সরলীকরণ করি। তাহলে মূলত তিনটে কারণ আছে যে জন্য আমরা সরলীকরণ করে থাকি। তাহলে এইবার আমরা যদি একটা কংক্রিট সংজ্ঞা বা ডেফিনেশনের দিকে যাই, এটা তো একটা সংজ্ঞা ছিলই, কিন্তু এবার যদি আমরা একটা নতুন সংজ্ঞার দিকে যাই, নতুন সংজ্ঞা বলতে একই বিষয় কিন্তু একটু গুছিয়ে বলা। যদি বলি ভাষাকে সুন্দর এবং সংক্ষেপ করবার উদ্দেশ্যে, ভাষাকে সুন্দর বা সংক্ষেপ করবার উদ্দেশ্যে বা প্রয়োজনীয়তায় পাশাপাশি অবস্থিত এবং পারস্পরিক অর্থ সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদের একপদীকরণকে সমাস বলে। এটা আমরা কংক্রিট সংজ্ঞা বলতে পারি। দুই বা ততোধিক পদ, দুইয়ের বেশি পদ কিন্তু থাকতেই পারে এবং আমরা সেটা দেখব পরে। এবার আমাদের কিছু পরিভাষা জেনে নিতে হবে। পরিভাষা, সমাস সম্পর্কিত কিছু পরিভাষা আমাদের জানতে হবে। কি সেই পরিভাষাগুলো? আমরা প্রথমে জানবো ব্যাস বাক্য কি। ব্যাস বাক্য কি সেটা আগে জানি। ব্যাস কথার অর্থ হচ্ছে বিস্তার বা বিবৃত করা। ব্যাস কথাটির অর্থ বিস্তার বা ব্যাখ্যায়িত করা। যেমন এই যে ব্যাস, এর প্রত্যয় করলে হয় বি পূর্বক আ, বা পূর্বক না দিয়ে এখানে আমরা যোগ দিতে পারি পূর্বক অস যোগ অ বা ঘং প্রত্যয়, যাই হোক। অর্থাৎ এই যে ব্যাস, ভালো করে দেখুন, বি যোগ আ যোগ অস যোগ অ, ব্যাস, যার অর্থটা হচ্ছে বিস্তার করে দেওয়া অর্থকে অথবা অর্থ প্রকাশ করা। তার মানে যে পদের দ্বারা, এটা একটা বাক্যাংশ বলা যেতে পারে। ব্যাস বাক্য হচ্ছে একটা বাক্যাংশ। কেন বাক্যাংশ? কারণ এটি একটি ফ্রেজের মতন কাজ করে। এটা একটা ফ্রেজ, মানে বাক্যাংশের মতন কাজ করে। অর্থাৎ আমরা বলতে পারি যে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদকে বিশ্লেষণ করলে বা ব্যাখ্যা করলে, বিশ্লেষণ বা ব্যাখ্যা করলে যে অর্থ প্রকাশক
বাক্যাংশ পাওয়া যায় তাকে ব্যাস বাক্য বলে। তাহলে ব্যাস বাক্য হচ্ছে সাধারণত ব্যাখ্যা করার উদ্দেশ্যেই ব্যবহৃত হয়। যেমন আমি বললাম দশানন, এই দশানন এই পদটিকে ব্যাখ্যা করার জন্য আমরা কি করব? আমরা এটাকে ব্যাখ্যা করার জন্য একটা বাক্যাংশের ব্যবহার করব, যে বাক্যাংশটা এই পদটির মানে এই যে একক পদ, এই পদটির অর্থকে প্রাধান্য দিয়ে ব্যাখ্যা করবে। যেমন দশ আনন, আমরা বলতে পারি দশ আনন যার। এই যে দশ আনন যার, এটা একটা বাক্যাংশের মতন কাজ করলো, বা পদ সমষ্টি আমরা একে বলতে পারি। এইটা হয়ে যাচ্ছে আমাদের ব্যাস বাক্য। এবং এই ব্যাস বাক্য এর নাম কিন্তু আরো আছে। যেমন ব্যাস বাক্য সমান সমান আমরা বলতে পারি বিগ্রহ বাক্য, সমান আমরা বিস্তার বাক্য বলতে পারি, সমান আমরা একে সমাস বাক্যও বলতে পারি। অর্থাৎ ব্যাস বাক্য যা বিগ্রহ বাক্য তাই, বিস্তার বাক্যও তাই, সমাস বাক্যও তাই, একই। অর্থাৎ এর কিন্তু বিবিধ নাম আমরা পাই আর কি বাংলা ব্যাকরণ। এবার এই যে ব্যাস বাক্য যুক্ত হয়ে যে একটা পদ তৈরি করছে, তাকেই তো আমরা বলছি সমস্ত পদ। অর্থাৎ এবার আমরা পরেরটায় যাই, সমস্ত পদ বলে। সমস্ত এর প্রত্যয় কি? সম পূর্বক অস যোগ ত কয়তয়, সমস্ত। এই যে এর অর্থটা হচ্ছে এক হওয়া, অর্থাৎ দুই বা ততোধিক পদ এক হয় সেই পদকেই সমস্ত পদ বলে। দুই বা ততোধিক পদ এক হয়ে যে পদ গঠন করে তাকে সমস্ত পদ বলে। ক্লিয়ার? এবার আমরা একটা উদাহরণ দিই। একটু আগে উদাহরণ তো দিলামই, এছাড়াও আরো উদাহরণ দিই। যেমন বললাম নবগ্রহ। এই নবগ্রহ আসলে দুটি পদকে এক পদে পরিণত করে তৈরি হয়েছে, একটা হচ্ছে নব আর একটা হচ্ছে গ্রহ। যখন দুটি বা তার বেশি পদ একত্রে একসাথে ঐক্যবদ্ধ একটি নতুন পদ গঠন করে, তাকেই তো আমরা বলি সমস্ত পদ। যেমন আমাদের যে জাতীয় সঙ্গীত আমরা গাই, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, সেখানে আমরা লিখি বা পড়ি পাঞ্জাব, সিন্ধু, গুজরাট আর মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ, আরো লিখি। তো এখানে আমরা পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা প্রত্যেকটা শব্দকে আমরা প্রাধান্য দিচ্ছি। এখানে চারটে পদ রয়েছে এবং চারটে পদ এক পদে পরিণত হয়েছে। পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা আমরা যদি এইভাবে বলি, তাহলে আমরা চারটে পদকে এক পদে পরিণত করলাম মাঝখানে হাইফেন দিয়ে দিয়ে। তাহলে এই জন্যই তো এর নাম হয়েছে সমস্ত পদ। তাহলে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ একই, সমস্ত পদ যা সমাসবদ্ধ পদও তাই। তো আমরা লিখতেই পারি
যে সমস্ত পদে ইকুয়াল টু আমরা আরেকটা নাম পেতে পারি সমাসবদ্ধ পদ। তাহলে সমস্ত পদ আর সমাসবদ্ধ পদ একই ব্যাপার। এবার আমরা সমস্ত পদ সম্পর্কে যদি আরো দু একটা কথা একটু জানি তাহলে দেখব যে এর নামটা পদ কিন্তু আসলে এটি শব্দ। কি বললাম? এর নামে পদ আছে কিন্তু সমস্ত পদ আসলে শব্দ। আসলে শব্দ। আমরা এর সম্পর্কে আর একটা তথ্য বলতে পারি, যেমন যদি সমস্ত পদের মধ্যে সন্ধি করা যায় তাহলে সন্ধি করেই সমস্ত পদ গঠন হয়। যদি সন্ধি করা যায় তবে সমস্ত পদের মধ্যে সন্ধি করা হয়, সন্ধি করে সমস্ত পদ গঠন হয়। যেমন আমরা কি বলতে পারি, বিদ্যা আর আলয়, এক্ষেত্রে দুটো যুক্ত হয়ে বিদ্যার নিমিত্ত আলয় আমরা জানি, কিন্তু এটাকে সন্ধি করা যায়, তাই জন্য আমরা বিদ্যালয় বলতে পারি। যেমন আর কি বলা যেতে পারে, ন্যায় ও অন্যায় সমান সমান ন্যায়ান্যায়, গত ও আয়াত গতায়াত, এরকম কিন্তু আমরা উদাহরণ দিতেই পারি। তো যেখানে সন্ধি করা যাচ্ছে সেখানে আমরা সন্ধি করেই করছি। এবং আরো একটা বিষয় হচ্ছে যে যদি সন্ধি না করা যায় এবং সেটা যদি বেশ কতকগুলো পদ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু হাইফেনের ব্যবহার করি। তো এটা একটু আগে আমি লিখেও ছিলাম, হাইফেনের ব্যবহার দেখা যায় এক পদে। তাহলে তিনটে হয়ে গেল। সমস্ত পদের বৈশিষ্ট্য আমরা কিন্তু করতে পারি, এইভাবে করা যায়। আর একটা জিনিস আমরা বলতে পারি যে অনেক সময় সমস্ত পদের যে পদক্রম থাকে সেটা ব্যাস বাক্যে গিয়ে উল্টে যেতে পারে, অর্থাৎ সমস্ত পদে পদক্রম কিন্তু বিঘ্নিত হয়, এটাও কিন্তু আমরা বলতে পারি। এটা একটা বৈশিষ্ট্য, সমস্ত পদে পদক্রম বিঘ্নিত হয়। যেমন পথের রাজা, সমান সমান আমরা কি বলতে পারি, রাজপথ। তাহলে এখানে আমাদের পদটা পরের পদ ছিল, রাজাটা আগের পদ ছিল, কিন্তু আমরা যখন সমাসবদ্ধ পদ করলাম বা সমস্ত পদ করলাম তখন কিন্তু চেঞ্জ হলো, অর্থাৎ এটা কিন্তু সমস্ত পদের একটা বিশেষ বৈশিষ্ট্য, এটা কিন্তু হয়ে থাকে। এবার চলে আসি 3 নম্বরে, সমস্যমান পদ। সমস্যমান পদ, সমস্যমান পদ কথার অর্থ কি? যে সমস্ত পদগুলোকে এক পদে পরিণত করা হলো তাদের প্রত্যেকটা পদকে সমস্যমান পদ বলে। যে পদগুলোকে এক পদে পরিণত করা হলো তার প্রতিটি পদকে সমস্যমান পদ বলে।
অর্থাৎ সমস্যমান পদ বলতে প্রতিটা পদকে বোঝানো হচ্ছে, যে দুটি পদ নিয়ে গঠিত হচ্ছে সমাসবদ্ধ পদ, সেই দুটি পদকেই সমস্যমান পদ বলে। যেমন রাজ পুত্র, রাজ একটি সমস্যমান পদ, পুত্র একটি সমস্যমান পদ। এবং এই সমস্যমান পদের যে প্রথম পদটা, তাকে বলা হয় পূর্ব পদ, পরেরটাকে বলা হয় পরপদ বা উত্তর পদ। এগুলো সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। আচ্ছা, দুটি শব্দ যুক্ত করে তো সন্ধিও করা হয়, আবার দুটি শব্দ যোগ করে সমাসও করা হয়। তাহলে সমাস আর সন্ধির মধ্যে পার্থক্যটা কি? সমাস আর সন্ধির মধ্যে পার্থক্য কি? সন্ধি ধ্বনির সাথে ধ্বনির মিলন, আর সমাস হচ্ছে পদের সাথে পদের মিলন। তাহলে আমরা, হ্যাঁ অবশ্যই, তাহলে আমরা পার্থক্যের মধ্যে যদি লক্ষ্য করি তাহলে আসবে যে দুটি ধ্বনির মিলন ঘটে সন্ধিতে। সমাসের দুটি পদ বা তার বেশি পদ, দুই বা ততোধিক পদের মিলন ঘটে। তাহলে আমরা সমাসের একটা পার্থক্য দেখলাম, সন্ধির একটা পার্থক্য দেখলাম। এ বাদে আমরা বলতে পারি সন্ধিতে এবং সমাসে, সমাসের সমস্ত পদের অর্থ সমানভাবে বজায় থাকে না, নাও থাকতে পারে। সমাসে প্রতি পদের অর্থ সমানভাবে নাও থাকতে পারে, কিন্তু সন্ধিতে সমস্ত পদের অর্থ থাকবে। এটা গেল 2 নম্বর। 3 নম্বর আমরা বলতে পারি যে সন্ধিতে পদের ক্রম চেঞ্জ হয় না, কিন্তু সমাসে হয়। শব্দের ক্রম পরিবর্তন হয়, কিন্তু সন্ধিতে মোটামুটি একই থাকে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো মাথায় রাখতে হবে সন্ধি আর সমাসের মধ্যে। আর সন্ধিতে কোনো ব্যাস বাক্যের প্রয়োজন হয় না, ব্যাখ্যামূলক শব্দের প্রয়োজন হয় না, বা বাক্যাংশের প্রয়োজন হয় না, কিন্তু এখানে তো হয়। এখানে বলতে কাদের হয়? সমাসে। সমাসে হয়। সমাসে ব্যাস বাক্য ব্যাখ্যামূলক শব্দের প্রয়োজন হয়, কিন্তু সন্ধিতে হয় না। তো আমি এটা লিখছি না, এটা মুখে বলে দিলাম। এবার আমরা সমাসের প্রকার ভেদে যাব। সংস্কৃত ব্যাকরণে সমাস 4 প্রকার। সমাস 4 প্রকার সংস্কৃত ব্যাকরণে। কি কি? দ্বন্দ্ব, তৎপুরুষ,
তৎপুরুষ, তারপরে বহুব্রীহি, আর 4 নম্বর হচ্ছে অব্যয়ীভাব। দ্বন্দ্ব, তৎপুরুষ, বহুব্রীহি, অব্যয়ীভাব, এটা হচ্ছে সংস্কৃত সমাস। কিন্তু বাংলাতে কি করা হয়েছে? বাংলাতে কি করা হয়েছে দেখা যাক। যা বিষয়টা হচ্ছে যে এই যে তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাস এই যে লিখেছি, বাংলাতে এর মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে কোন সমাস? কর্মধারয় সমাস। আর কর্মধারয় সমাসের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে দ্বিগু সমাস। এই যে দুটো সমাস, এই দুটো সমাস সংস্কৃত তৎপুরুষের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু বাংলাতে আলাদা বিভাগ হয়েছে, আলাদা সবকিছু হয়েছে। আচ্ছা, প্রখ্যাত ভাষাবিজ্ঞানী ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের নাম শুনেছেন সবাই? এই ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা ভাষায় সমাজকে 3টি ভাগে ভাগ করেছে। 3টি ভাগে সমাজকে ভাগ করেছে। কি কি ভাগে ভাগ করেছেন? 1 নম্বর হচ্ছে সংযোগমূলক সমাস, সংযোগমূলক। 2 নম্বর হচ্ছে ব্যাখ্যামূলক সমাস। আর 3 নম্বর হচ্ছে বর্ণনামূলক সমাস। এই সংযোগমূলক সমাসের মধ্যে তিনি একটাকেই ভেঙেছেন বা একটাকেই রেখেছেন, সেটা হচ্ছে দ্বন্দ্ব। ব্যাখ্যামূলক সমাসের মধ্যে অনেকগুলো আছে, যেমন তৎপুরুষ, দ্বিগু, কর্মধারয় এবং অব্যয়ীভাব, এই 4টে। আর বর্ণনামূলক সমাসের মধ্যে একটাই রেখেছেন, সেটা হচ্ছে বহুব্রীহি। তাহলে সংযোগমূলকের মধ্যে দ্বন্দ্ব, ব্যাখ্যামূলকের মধ্যে তৎপুরুষ, দ্বিগু, কর্মধারয়, অব্যয়ীভাব, আর বর্ণনামূলকের মধ্যে বহুব্রীহি সমাস। এইবার আমরা অর্থ প্রাধান্য অনুযায়ী যদি সমাসকে ভাগ করি তাহলে কি পাবো? অর্থ প্রাধান্য অনুযায়ী সমাসের ভাগ, অর্থ প্রাধান্য প্রাধান্য অনুযায়ী সমাসের ভাগ। যেমন প্রথমে আমরা যদি বলি যে পূর্বপদ প্রধান, একটাই সমাস আছে পূর্বপদ প্রধান, অব্যয়ীভাব। পরে আসছে পরপদ প্রধান, তিনটে আছে তৎপুরুষ, কর্মধারয়, দ্বিগু।
তৎপুরুষ, কর্মধারয় আর দ্বিগু। 3 নম্বর আসছে উভয় পদ প্রধান। উভয় পদ, দ্বন্দ্ব এবং অন্য পদ বহুব্রী। তাহলে 4 রকম ভাবে অর্থগত দিক থেকে আমরা ভাগ করতে পারি। অব্যয়ীভাব, তৎপুরুষ, কর্মধারয়, দ্বিগু, পরপদ প্রধান এগুলো, আর পূর্বপদ প্রধান অব্যয়ীভাব, উভয় পদ প্রধান দ্বন্দ্ব এবং অন্য পদ প্রধান বহুব্রী। এবার দ্বন্দ্ব সমাস সম্পর্কে আমরা যাব। আচ্ছা, এইটুকুর মধ্যে কারো কোনো সমস্যা থাকলে আমাকে জিজ্ঞাসা করে নেবে, এখনই করে নেবে। বলুন, এনি প্রবলেম? না স্যার। বাকিদের? না স্যার, কোনো প্রবলেম নেই। আর বাকিদের সমস্যা আছে? না স্যার। ওকে, এবার আমরা দ্বন্দ্ব সমাসের দিকে যাই। সমাস নির্ণয় করাটা কিন্তু প্র্যাকটিসের ব্যাপার, প্রচুর প্র্যাকটিস করতে হবে সমাস নির্ণয় করতে। অনেক ব্যাস বাক্য দেখতে হবে, করতে হবে, তাহলে কিন্তু গিয়ে আস্তে আস্তে আমরা করতে পারবো। এমন অনেক আছে যারা যেটা কিন্তু আমরা করতেই পারবো না। আচ্ছা, দ্বন্দ্ব কথার অ্যাকচুয়াল অর্থ কি? ঝগড়া বা বিবাদ বা কলহ। কিন্তু এর গূঢ় অর্থ মানে অন্তর্নিহিত অর্থ, তাহলে কি এটার অন্তর্নিহিত অর্থ হচ্ছে মিলন বা জোড়া। জোড়া বা মিলন, এরকম অর্থ আছে। তাহলে যে সমাসের দুই পদের অর্থ প্রাধান্য পায় তাকেই তো দ্বন্দ্ব সমাস বলে। এই দ্বন্দ্ব সমাসে সংযোগযোগ অব্যয় দিয়ে ব্যাস বাক্য তৈরি হয়। তাহলে কি দিয়ে ব্যাস বাক্য তৈরি হয়? ব্যাস বাক্য গঠনের সময় সংযোগমূলক অব্যয় যুক্ত হয় বা ব্যবহৃত হয়। সংযোগমূলক অব্যয় কোনগুলো? এবং, ও, আর, এগুলোকে আমরা সংযোগমূলক অব্যয় বলি, তাই তো? হ্যাঁ স্যার। যেমন উদাহরণ দিই, ধরুন দিলাম পিতা মাতা। তাহলে দুটোকে আমি যোগ করব, দুটোরই প্রাধান্য আছে। তাহলে পিতা ও মাতা দুটি সমান গুরুত্ব পায়, তাকেই বলা হয় দ্বন্দ্ব সমাস। দুটি পদের অর্থই প্রাধান্য পায়।
আচ্ছা, দ্বন্দ্ব সমাস গঠনের ক্ষেত্রে মূলত যে রকম ভাগে বসে আর কি, উভয় পদ বিশেষ্য, এটা একটা দ্বন্দ্ব সমাস। উভয় পদ বিশেষণ, তিন নম্বর আমরা বলতে পারি উভয় পদ সর্বনাম, চার নম্বর আমরা বলতে পারি উভয় পদ ক্রিয়া, এরকম ভাগে কিন্তু আমরা ভাগ করতে পারি। তাহলে উভয় পদ বিশেষ্য, উভয় পদ বিশেষণ, উভয় পদ সর্বনাম, উভয় পদ ক্রিয়া। তাহলে উভয় পদ বিশেষ্য এক্ষেত্রে আমরা করতে পারি হর গৌরী, তো বলেছিলাম আগে একবার। এবার আমরা একটা করতে পারি যেমন শিব পার্বতী। এর ব্যাস বাক্য হচ্ছে শিব ও পার্বতী। আরো উদাহরণ আমরা পরে দেব। এবার উভয় পদ বিশেষণ এর একটা উদাহরণ দিই, যেমন শক্ত কঠিন। তাহলে এটা কি হবে? শক্ত ও কঠিন বলা যেতে পারে তো। উভয় পদ সর্বনাম কি হবে? যেমন যেটা সেটা, কি হবে? যেটা ও সেটা, এটা কিন্তু সর্বনাম। যেটা সেটা কিন্তু সর্বনাম। ক্রিয়াপদ কি? ক্রিয়াপদ হচ্ছে দেখে শুনে, কি হবে? দেখে ও শুনে। এরকম করে কিন্তু আমরা দ্বন্দ্ব সমাসকে বেশ কয়েকটি ভাগে ভাগ করতে পারি। এই চারটে ভাগে তো আমরা ভাগ করলাম। আচ্ছা, এইটুকু অসুবিধা? এইটুকুতে কোনো অসুবিধা? না স্যার, নেই আপাতত। এবার চলে আসি দ্বন্দ্ব সমাসের ভাগ, যদিও অ্যাকচুয়াল নয়, আলাদা একটা ভাগ আমরা করতে পারি। তো আমি একটু বলেই দিই এখানে, সেটা হচ্ছে অলক বা অলুক দ্বন্দ্ব। অলক বা অলুক দ্বন্দ্ব কি? এটা অলুক বা অলক দ্বন্দ্বটা কি? যে দ্বন্দ্ব সমাসে সমসমান পদের বিভক্তি লোপ পায় না, তাই তো? সমাসবদ্ধ পদে যে সমসমান পদ তার বিভক্তি লোপ পায় না, তাকে অলপ দ্বন্দ্ব বলে। অর্থাৎ এক কথা আমরা কি বলতে পারি? বিভক্তি লোপ পায় না। যেমন একটা উদাহরণ দিই, হাটে, মাঠে আর বাটে, তিনটেরই কিন্তু সমসমান পদে কি আছে? বিভক্তি আছে, যেটা ব্যাস বাক্যের মধ্যে আছে। এবং সেই ব্যাস বাক্যের মধ্যে বিভক্তিটা কিন্তু বাইরে
মানে সমাসবদ্ধ পদ করার সময় কিন্তু রয়ে গেছে, লুপ্ত হলো না। যেহেতু লুপ্ত হলো না তাই এর নাম অলুক। যেমন তেলে জলে, তেলে জলে, এটা একটা অলুক। কারণ এখানেও আমাদের বিভক্তি লোপ পাচ্ছে না বা পাবে না, ব্যাস বাক্য করলে আমরা দেখতে পাবো। বোঝা গেল? বোঝার অনেকেই জানেন, কোনো অসুবিধা নেই। এবার আহ আরো কয়েকটা উদাহরণ দিচ্ছি। দিবারাত্র, এর ব্যাস বাক্য কি হবে? বলুন, দিবারাত্রর ব্যাস বাক্য কি হবে? কেউ বলতে পারবেন না? স্যার এটা তো মাঝখানে হাইফেন দিয়ে হবে না? হাইফেন দিলেও হয়, না দিলেও হয়, অসুবিধা নেই। ঠিক আছে, হাইফেন না দিয়ে আছে তার প্রমাণ আছে, অসুবিধা নেই। হাইফেন না দিয়েও আছে তার প্রমাণ আছে। এর ব্যাস বাক্য কি হবে? এর ব্যাস বাক্য হবে দিবা ও, ও কি হবে বলুন? রাত্রি। হ্যাঁ, রাত্রটা রাত্রি হয়ে যাবে। যেমন অহর্নিশ, এর ব্যাস বাক্য কি হবে? অহ ও নিশা। অহ ও ও নিশা। নিশা। ঠিক তেমনি ভাবে অহরাত্র, অহ যোগ রাত্রি হবে। তো এই হচ্ছে কিছু দ্বন্দ্ব সমাস। এ বাদে আমরা দ্বন্দ্ব সমাসের আরো কয়েকটা ভাগ দেখব। যেমন আমরা দেখব একশেষ দ্বন্দ্ব। একশেষ দ্বন্দ্ব কি আছে? একশেষ দ্বন্দ্ব কি আছে? বলুন, একশেষ দ্বন্দ্ব কাকে বলে? কে বলতে পারবে? স্যার, একশেষ দ্বন্দ্ব ওই বহু বচনগুলো কি এক বচনে পরিণত হয়, এরকম কিছু কি? দাঁড়ান এক মিনিট। এক মিনিট দাঁড়ান। একটুখানি দাঁড়ান, এক মিনিট। আচ্ছা, একশেষ দ্বন্দ্ব হচ্ছে সেই দ্বন্দ্ব যে দ্বন্দ্ব সমাসে সমাসবদ্ধ পদ বহু বচনান্তক হয়।
যে দ্বন্দ্ব সমাসে সমাসবদ্ধ পদ বহু বচন হয় তাকে একশেষ দ্বন্দ্ব সমাস বলে। যেমন আমরা, তোমরা, আমরা এর ব্যাস বাক্য হচ্ছে আমি, কমা তুমি ও সে, এটাও হতে পারে। অথবা তুমি, কমা সে ও আমি, এটাও হতে পারে। আর তোমরা, তোমরা হবে তুমি ও সে। তারা, তারাও একটা কিন্তু একশেষ দ্বন্দ্ব। তারাটা হবে সে ও সে। অর্থাৎ এইগুলো হচ্ছে একশেষ দ্বন্দ্ব। এই একশেষ দ্বন্দ্ব কিন্তু বহু বচনান্তক হয়। কিন্তু আর একটা দ্বন্দ্ব আছে যেটাকে বলা হচ্ছে বহু পদময় দ্বন্দ্ব, বহুপদী দ্বন্দ্ব বা বহু পদময় দ্বন্দ্ব বলা হয়। কখন বলা হয়? যখন অনেকগুলো পদ একসাথে যুক্ত হয়, হয়ে দ্বন্দ্ব সমাস গঠন করে। যেমন একটু আগেই আমি বলেছিলাম যে ভারতের যে জাতীয় সঙ্গীত, সেখানে কয়েকটি শব্দ আমরা একটু আগে দেখলাম। এ বাদেও আমরা আহ, প্রমথ চৌধুরীর একটি বিখ্যাত লেখা আছে, সাহিত্য আছে, তেল নুন লোকরি। তো এইটাকে আমরা যখন লিখবো তখন এইভাবে হাইফেন দিয়ে দিয়ে লিখবো, তেল নুন লোকরি। তাহলে এর ব্যাস বাক্য, এটা বহু পদ, 1 2 3, তিনটে পদ, বহু পদ। তাহলে আমরা কি লিখবো? তেল, কমা নুন ও লোকরি, এভাবে লিখবো। এটা বহু পদময় দ্বন্দ্ব। এছাড়াও আরো অনেক আছে উদাহরণ আমরা জানি। যেমন শঙ্খ চক্র গদা পদ্ম আছে, তারপরে স্বর্গ মর্ত পাতাল আছে, চর্বচস্য লজ্জ পেয় আছে। এগুলো সব কিন্তু আমরা বহু পদময় দ্বন্দ্বের মধ্যে ফেলতে পারি। এবার এ বাদেও আছে সমার্থক দ্বন্দ্ব। সমার্থক দ্বন্দ্ব কাকে বলে? যখন দুটি পদ একই অর্থ বিশিষ্ট হয়, একই অর্থ বিশিষ্ট হয়, তাকে বলা হয় সমার্থক দ্বন্দ্ব। যেমন উদাহরণের মধ্যে আমরা ফেলতে পারি ধন দৌলত, যেমন আমরা ফেলতে পারি চালাক চতুর। এই চালাক চতুর কিন্তু কর্মধারায় সমাস হয়, কিন্তু সেটা কিন্তু আঙ্গিক বা প্রেক্ষিত কিন্তু পাল্টে যাবে। কারণ দ্বন্দ্ব সমাসে দুটি পদই প্রাধান্য পায়, কিন্তু কর্মধারয় সমাসে পরপদ প্রাধান্য পায়, অর্থাৎ একটি পদকে প্রাধান্য দেওয়া হয়। যেমন দিন দরিদ্র, দিন দরিদ্র বলতে কর্মধারয় সমাসও হয়, আবার সেটা কিন্তু এই দ্বন্দ্ব সমাসও হতে পারে। দিন দরিদ্র অর্থাৎ যিনি দিন তিনি দরিদ্র হতে পারে, সেটা কর্মধারায় হয়ে যাবে। কিন্তু যদি আমরা বলি দিন ও দরিদ্র, তখন সেটা হয়ে যাবে সমার্থক দ্বন্দ্ব। এবার প্রায় সমার্থক দ্বন্দ্ব আছে, একই রকম প্রায় সমার্থক। তাহলে প্রায় সমার্থক দ্বন্দ্বের মধ্যে আমরা ফেলতে পারি, যেমন ভাত কাপড়। ভাত এবং কাপড় আলাদা বস্তু, কিন্তু একই রকম অর্থে প্রযুক্ত হয়েছে, সেই জন্য ভাত কাপড় এটা হচ্ছে প্রায় সমার্থক দ্বন্দ্ব। যেমন নাম ধাম, নাম ও ধাম। যেমন হাট বাজার, এগুলো হচ্ছে প্রায় সমার্থক দ্বন্দ্ব।
এবার আমরা আর একটা দ্বন্দ্বের নাম বলতে পারি, সেটা হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব। বিপরীতার্থক দ্বন্দ্ব সম্পূর্ণ বিপরীত শব্দযোগে তৈরি হবে, যেমন পাপ পুণ্য, ধনী দরিদ্র, পিতা পুত্র, এগুলো হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব। তাহলে দ্বন্দ্ব সমাস সম্পর্কে মোটামুটি ধারণা তৈরি হয়েছে, হওয়ার কথা। বোঝা গেল? হ্যাঁ স্যার। স্যার বলছি অ্যাক্সেস দ্বন্দ্ব যেটা, সেখানে শুধুমাত্র ব্যক্তিদেরকেই তো মানে বোঝাবে। হ্যাঁ, সাধারণত তো ব্যক্তি উদাহরণগুলোই আমরা পাই, হ্যাঁ, সেটাই ব্যক্তিকেন্দ্রিক বলছি। উদাহরণগুলোই আমরা পাই। কিন্তু বহু পদময় দ্বন্দ্ব যেটা, তার মধ্যে আমরা বস্তুগুলোকে পাই। হ্যাঁ স্যার, ওই পার্থক্যটা করার জন্য বলছিলাম। ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাস। খুব কঠিন কিছু না দ্বন্দ্ব সমাস, সোজা। আহ, সমস্যা হয় আমাদের কিছুটা বহুব্রীহি বা কর্মধারয় বা তৎপুরুষ এগুলোতে, অন্যগুলো খুব একটা কঠিন নয়। তাহলে মোটামুটি এটা ক্লিয়ার হলো তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, বলছি আপনাদের তো কোশ্চেন দিচ্ছি আর উত্তরও পাঠাচ্ছি পরের দিন, তা উত্তর কি মিলিয়ে নিচ্ছেন আপনারা? হ্যাঁ স্যার। তো কেমন হচ্ছে, কত নাম্বার করে হচ্ছে? ওটা কাউন্ট করিনি স্যার, তবে দেখছি জানাগুলো ভুলে যাচ্ছে। হ্যাঁ, দেখছি যে মানে হয়তো ভাবছি এটা ঠিক করেছি, কিন্তু পরে দেখছি না, অনেক কোয়েশ্চেন বুঝতে ভুল হচ্ছে, যে ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, আস্তে আস্তে হবে। আচ্ছা, বলছি একটা একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনাদের ওই বলেছিলাম বুধবার ক্লাস নেবো, তাই তো? হ্যাঁ স্যার। দুদিন ছিল না, সোম আর বুধ ছিল, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, বুধবার বুধবারটা যদি যদি শুক্রবারে করা হয়, অসুবিধা আছে? না। অসুবিধা আছে?